দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় কোন পথে অর্থনীতি। আর এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, প্রেসিডেন্ট বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সাবেক পরিচালক এফবিসিসিআই। আপনাকে আমন্ত্রণ আমাদের এশিয়ান বিজনেসের আজকের আয়োজনে। আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় কোন পথে অর্থনীতি, আমি বেশি আমরা একটু আগে কথা বলছিলাম, সো বেশি দূরে যাব না। আমি একটু জানতে চাইবো যে 250 কোটি মার্কিন ডলার বিনিয়োগের একটা $2.5 বিলিয়ন, যেটি আমাদের ঋণ সহায়তা দিবে বিশ্ব ব্যাংক এবং এডিবি। তো ব্যাংক খাত সংস্কার সহ জ্বালানি, বিদ্যুৎ এবং স্বাস্থ্য বাজেট সহায়তা হিসেবে এই এই ঋণটাকে ব্যবহার করবে, এই পারপাসে দেয়া হচ্ছে। তো এই সার্বিক বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন, এবং এছাড়া আর কোন বিষয়ে এটির দরকার রয়েছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি এর আগেও একটা অনুষ্ঠানে 24শে জুলাইয়ের যারা নিহত হয়েছে, শহীদ হয়েছেন, এবং আমাদের 71 মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, এবং যারা আহত আছেন চরমভাবে তাদের প্রতি সমবেদনা এবং তাদের সুচিকিৎসার আহ্বান জানিয়ে শুরু করছি। এই যে মার্কিন যে ডাইরেক্ট সহায়তাটা, ঋণ সহায়তা দেবে, আমরা দেখলাম গত সপ্তাহে ডোনাল্ড লু এসছেন এবং ওদের যে আন্ডার সেক্রেটারি এসছেন। এই যে তিনটে বিষয়ের উপরে জোর দিয়েছেন। এখন আমাদের অর্থনৈতিক সংস্কারটা একটা বড় ধরনের। বাংলাদেশ ব্যাংকের যে পুরোপুরি আমাদের যে কাঠামোটা, মানে আমাদের ব্যাংকিং সেক্টরটা পুরোপুরি ধস পড়ে গেছে। এখানে প্রচুর সহায়তা দরকার, কারণ অনেকগুলো ব্যাংক একদম খালি। আমি কয়েকজন চেয়ারম্যান নতুন ধরেন যারা বিভিন্ন ব্যাংকে নিয়োগ পেয়েছে, তাদের মাথা খারাপের মতো অবস্থা, তার কাছে কোনো টাকা নাই। তারা বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা দিতে চাচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকও দেখেন একটু আমাদের রিজার্ভটা মোটামুটি একটা জায়গায় এসে গত 1.5 মাসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা ওনারা যে অবদান রাখছেন, ওনারা কিছু টাকা পয়সা পাঠিয়ে মোটামুটি একটা অবস্থানে রিজার্ভটা এসে দাঁড়িয়েছে। কিন্তু এখানে প্রচুর টাকা দরকার এই ব্যাংকগুলো সচল করতে। আর আমি সবসময় একটু কনজারভেটিভ চিন্তা করি, আমাদেরকে আদৌ এত ব্যাংকের দরকার আছে? আদৌ কি আমাদের এত ব্যাংকের দরকার আছে কিনা? ব্যাংকের ছাতার মতো গজিয়ে ওঠা এবং রাজনীতির কারণে গত 15 বছর যেসব ব্যাংকগুলো দেওয়া হয়েছে, সেই ব্যাংকগুলো আদৌ দরকার আছে কিনা। কারণ আমার বাবা একজন নামকরা ব্যাংকার ছিলেন, উনি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন। ওনারা খুব কনজারভেটিভ ব্যাংকিং করে এসছেন, এবং তখন দেশের অর্থনীতির একটা ভালো কাঠামো ছিল, মজবুত শক্ত ভিত ছিল। তো আমার মনে হয় যে এত ব্যাংকের এই ব্যাপারটাও সংস্কার করা দরকার। যেমন আমরা পাকিস্তান আমলের অনেকগুলো ব্যাংককে আমরা কিন্তু একীভূত করেছি, যেমন কমার্শিয়াল ব্যাংক, হাবিব ব্যাংক মিলে অগ্রণী ব্যাংক হয়েছে। এরকম ব্যাংকগুলো একীভূত করে একটা ব্যাংকে নিয়ে আসা যায় কিনা, এরকম কয়েকটা ব্যাংকের এত ব্যাংকের ছাতার মতো আমি এত ব্যাংক মনে করি না থাকা উচিত। আরেকটা ব্যাপার যেটা স্বাস্থ্য খাতে, আমার তো স্বাস্থ্য খাতে তো আমাদের খুবই খারাপ। মৌলিক চাহিদার মধ্যে মানে স্বাস্থ্য একটা, কিন্তু এই মৌলিক চাহিদার স্বাস্থ্য খাতের এখন আমার সবচেয়ে প্রয়োজন, যেটা সবচেয়ে অগ্রাধিকার দেওয়া দরকার, সেটা হলো আহতদের অবস্থা। আমি দেখেন, আমি বিভিন্ন হাসপাতালে গেছি, বিশেষ করে চক্ষু হাসপাতালে আমার 2বার যাওয়ার সুযোগ গেছি আমি নিজে থেকে। কারণ একটা মানুষ, একটা ইয়াং ছেলেরা, 24 বছরের নিচে ছেলেপেলেরা, শ্রমিক জনতা, ফেরিওয়ালা, ছাত্র, আপনার 17 থেকে আপনার 26 এরকম, এরা আর জীবনে দেখতে পাবে না। এদের বুলে বারবার অপারেশন হচ্ছে, কিন্তু এদের এখন আমার কথা হলো, একটা সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশ থেকে পুঙ্গু হাসপাতালের জন্য ডক্টর গাস্টকে জার্মানি থেকে নিয়ে এসেছিলেন। এসে পুঙ্গুদের চিকিৎসা করেছিলেন আমাদের একদল তরুণ চিকিৎসকদেরকে নিয়ে। তারা এখনো অনেকে, যেমন ডক্টর সালে তালুকদার ছিলেন এক সময়, উনি বিশাল একজন লোক, ওর কাছে ট্রেনিং পেয়েছেন। তো আমাদের এখন দরকার যে বিশ্বায়িত আমাদের এই হসপিটালগুলো দিয়ে হবে না, হয় ওদেরকে পাঠানো তো অনেক খরচ, আমরা একটা টিম নিয়ে আসি সারা ওয়ার্ল্ডে খোঁজ করে। যেহেতু ডক্টর ইউনূস সারা ওয়ার্ল্ডে উনি একজন পরিচিত মানুষ, উনি আমাদের সৌভাগ্য যে ওনার মতো একজন পরিচিত লোক, উনি বললেই যে কোনো
চিকিৎসকরা চলে আসবেন। আমার মনে হয় এই টাকা থেকে কিছু ব্যয় করে হোক, যেভাবে হোক, আমার মনে হয় আগে এই আহতদের চিকিৎসা করাটা একদম জরুরি এবং অত্যন্ত জরুরি। নাহলে আমাদের পাপবোধ, এই জন্মে আমাদের এই পাপবোধ কাটবে না। কারণ এখানে এত ইয়াং ছেলেপেলেরা, আপনি যদি একবার যান হাসপাতালগুলিতে, তখন আপনার চোখে আপনি পানি ধরে রাখতে পারবেন, আর আপনার প্রচণ্ড আফসোস হবে যে কি হলো এটা, কেন হলো এটা, এত তো হক। আর গুলিগুলি সব করেছে কি আপনি জানেন? আগে আমি দেখতাম পুলিশ পায়ে গুলি করে, আমরা তো 90 স্বৈরাচারের সময় আন্দোলনে ছিলাম, পায়ে গুলি করে, কিন্তু এখন দেখেছে সব চোখে এবং মাথায়। এটা কি মেধাবী বলাতে? এবং পেটে, বুকে পেটে গুলি, মানে যেন মরে যায়। তো যারা মরেছে তারা, আমি মনে করি তারা বেঁচে গেছে, কিন্তু যারা বেঁচে আছে আহত হয়েছে, কারণ এগুলো কেউই কোনো গুলশান বনানী বা অন্য কোনো পরিবারের সন্তান না, এরা একদম সাধারণ ঘরের সন্তান এবং খেটে খাওয়ার সন্তান। আপনি আরেকটা পয়েন্ট বলেছিলেন যে, আমি একটু আর কি জনজানি দিয়েছিল, আমি বলছিলাম যে এই যে $2.5 বিলিয়ন দেবে, এই দুটো তো বললাম। আরেকটা সেক্টর স্বাস্থ্য এবং বাজেট এবং বিদ্যুৎ জ্বালানি। বিদ্যুৎ জ্বালানিতে আমাদের যেই দুর্নীতি হয়েছে, এই যে ক্যাপাসিটার চার্জের বিনিময়ে আমরা যে বসিয়ে চার্জ দিয়ে গেছি, আমার মনে হয় এগুলি আগে রেকটিফাই করা হোক। যেগুলো অনিয়ম, দুর্নীতি, যে একটা মানে ইন্ডিমিনিটি বিল আছে, এগুলি তুলে দিয়ে আগে ওই জায়গাটায় টাকা খরচ না করে ওই জায়গাটায়। আর আমাদের কি, আমি একটা এই সরকারে আজকে 45 দিন হয়ে গেছে, আমি যেটা দেখলাম ওনাদের কোনো ড্রাস্টিক অ্যাকশান নাই। মানে একটা, আমাদেরকে তো সময় হাতে কম, আমাদেরকে তো আগ্রাসী ভূমিকা নিতে হতে হবে, কারণ এটা একটা বিপ্লব কি আমরা আস্তে আস্তে হয়েছিল না? 3 দিন 4 দিনে এটা ঘটে গেছিল ঘটনাটা, 4 তারিখের 5 তারিখে তো ঘটনাটা ঘটে গেল। তা আমরা এরকম স্লো মোশনে যাচ্ছি কেন? আমি তো এটা বুঝলাম না। আমাদের তো প্রচণ্ড বিপ্লবী সরকার তো বেশি দিন থাকবেও না। আমরা তো একটা ভোটের, আমার সবচেয়ে বড় অধিকার ভোটের রাজনীতি তো আমাকে করতেই হবে, আমাকে তো ভোট দিতে হবে। আমি আজকে 17 বছর ভোট দিতে পারি না, আমার তো ভোট দিতে হবে। সেই জন্য আমাদের যত দ্রুত এই কাজগুলি করে নেওয়া দরকার, ওনারা এই কাজগুলি করে। কারণ ডক্টর ইউনূসের হাতে একটা আছে যে উনি অনেক টাকা পাবেন, এই টাকাগুলি দিয়ে আমরা আগে বেসিক জায়গাগুলোতে কাজ করতে হবে। এবং আমি বলবো বিদ্যুতের ক্ষেত্রে একটা মানে পুরো একটা সংস্কার করে, বন্ধ করে, এবং যারা এই বিদ্যুতের দুর্নীতির সাথে জড়িত, এবং প্রত্যেকটা বিদ্যুৎ চুক্তি বিভিন্ন দেশে মানে মানুষের সাথে, দেশে বাইরে, আমাদের পাশের দেশে, এগুলো রিভাইটালাইজ করা উচিত, রিভিজিট করা উচিত। এখানে কত রকম বিদ্যুতের দাম ঠিক আছে কিনা, ঠিক মতো এটা করা হয়েছে কিনা, কে কত % লাভের জন্য এটা করেছে। রূপপুর বিদ্যুতে দেখেন কত রকম বিরাট। আমাকে কিন্তু তখন 2014 সালে রাশিয়ান অ্যাম্বাসেডার বলেছে 6 বিলিয়ন, উনি আমার একদম খুব ব্যক্তিগত মানে বন্ধুর মতো ছিল, $6 বিলিয়ন যেটার দাম আমরা সেটা 13 বিলিয়নে দিয়েছি, তোমরা চেয়েছ। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি এটা 7 বিলিয়ন লোপাট হয়ে গেছে। তো এগুলো রিভিজিট করে এগুলো ঠিক করা উচিত। জি, আপনার ধন্যবাদ। এবার একটু জানতে চাইবো যে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এবং কোনোভাবেই এটা লাগাম টেনে ধরা যাচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? আমি তো এই বিষয়ের সাথেই আছি, আমি তো এই বিষয়ের সাথে আছি, কারণ আমি তো প্রতিদিন কিনি, বা আমার আশেপাশে সবাই, আমরা যে কারণে এই বিপ্লবটা করেছি। আসলে সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কিছু ছিল না। সাধারণ মানুষ চাইছিল যে তারা দ্রব্যমূল্যটা কমুক, এদের একমাত্র চাওয়া ছিল যে দ্রব্যমূল্যটা কমুক, এরা মানে বাচ্চাদের নিয়ে, সংসার নিয়ে একটু ঠিকমতো খাওয়া। এই জন্য সাধারণ জনতা রাস্তায় নেমে এসছে 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য। তারা কিন্তু এত কিছু বুঝে না। তাদের ভাত, মাছ, ডাল, আলুর দাম নিয়ে তাদের যে ক্ষোভ ছিল, যে আলু, আমি এখনো বলি যে আমি 35 থেকে 40 টাকা খাওয়াতে পারি, যে আলু আমদানি, আমি কয়দিন ধরে ছুটি করছি, আলু আমদানিটা বন্ধ করার দরকার নাই। 10 লক্ষ টন আলু এই নভেম্বরে ফেলে দেবে, এটা হলো একটা চক্র। প্রথম তুলে নেয় টাকাটা, এটা 2 বছর ধরে ঘটছে। আগে কিন্তু আমিও নিজেও 10 কোটি টাকা আলুতে লস করেছি, কারণ আমি তো আলু বীজ থেকে শুরু করে এক্সপোর্ট পর্যন্ত করতাম। তো এখন কথা হলো যে দ্রব্যমূল্যের কোনো লাগাম নাই, কিচ্ছু নাই, সবাই স্বাধীন, আর আপনি কেউ কিছু বলতে পারেন। আর যেই মানে আগে যিনি ভোক্তা অধিকারে ছিলেন, এখন যারা আছে, আমি বুঝতে পারছি না এই ভোক্তা আর আমাদের মানে এর কোনো পরিবর্তন নাই। আর আপনি যদি দ্রব্যমূল্য না কমাতে পারেন, তাহলে এই বিপ্লব, এই স্বাধীনতা কিছু এসে যাবে না। কারণ এটা
একটা অন্যতম বড় কজ ছিল। আমাদের এলিট শ্রেণী, সুশীলরা বা আমরা মানে নানান রকম ইস্যু নিয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করেছি, কিন্তু বেসিক 99% লোক অংশগ্রহণ করেছে তাদের ন্যূনতম বেঁচে থাকার অধিকারের জন্য, দ্রব্যমূল্যের কমানোর জন্য। আপনি ইলিশ, আপনি বললেন ভারতে যাবে না ইলিশ, এবার আমরা ইলিশ খাবো। আমি আমার অফিসে ঘোষণা দিলাম তোমাদেরকে সবাইকে একটা করে ইলিশ কিনে দেবো, ইলিশের দাম কমে যাচ্ছে। এখন আজকে শুনি রপ্তানি আগের থেকেও বেশি হবে, গিফট যাবে আগের থেকেও বেশি, কিন্তু 3000 টন। আরে দেন না, আপনি আপনার প্রতিবেশী, আপনি কিছু দেন, কিন্তু আপনি বললেন আমাদের এখানেও দুর্গোৎসব করার লোকেরা আছে, তো আমার 1 কোটি সনাতন ধর্মী ভাইরা ওরা ইলিশ কিনবে না, ভাই বোনরা ইলিশ কিনবে না, আমি কিনবো না, সিজন তো শেষ। তা আমি আর কখন আমার লোকদেরকে যে ওয়াদা করলাম ইলিশ খাওয়াবো, আমি তো কালকেও শুক্রবার দিন কালকে বাজারে যাই দেখি 1800 টাকা কেজি, 1600 টাকার নিচে কোনো কেজি ইলিশই নাই। তারপর ডিমের দাম কমে নাই, বললেন ডিমের দাম, আলুর দাম কমে নাই, আপনি পেঁয়াজের দাম করে নাই, চিনি কমে নাই, শাকসবজি সেই 60-70, বাংলাদেশের মতো শাকসবজি কেউ উৎপাদন করে না, কিন্তু আমার কোনো জায়গায় কোনো পরিবর্তনটা আসে নাই। এখন আমি এত রক্ত দিলাম, এত বিপ্লব করলাম, আমি কিন্তু বেঁচে থাকার জন্য, আমার ন্যূনতম আমার ছেলে মেয়ে নিয়ে আমি একটু ভালো খাওয়ার জন্য। আমি খালি ভাবি আমার ড্রাইভারটা তো একটা ইলিশ কিনতে পারছে না, আমার মানে অন্য কর্মচারীরা তো একটা ইলিশ কিনতে পারছে না, আমার পরিচিত অনেকে একটা ইলিশ কিনতে, আমি নিজেও কিনতে পারছি না। নিয়ন্ত্রণের কথা বলছেন যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আসলে এক্ষেত্রে করণীয়টা কি হতে পারে আমাদের? আমরা একটা ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা সহজ, এটা হলো কি আপনার আন্তরিকতা, আপনি আসলে চান কিনা। এখন যারা এটা করবে তাদের পকেটে তো প্রচুর টাকা, তাদের বাড়লেও কি কমলো ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এখন যেটা হলো কি যে আমাদের এই যে ভ্যালু চেইনটা, এই যে ধরেন আলুর কোল্ড স্টোরেজে কোথায় কোথায়, মুন্সিগঞ্জে আছে, আপনার এই রংপুরে আছে, ময়মনসিংহে আছে, টাঙ্গাইলে আছে, এরকম ছড়ানো, কুমিল্লা আছে, বগুড়া আছে। তা আপনি একটা কাজ করেন না, আপনি 10টা করে লিস্ট করে ধরেন না যে আচ্ছা কত আলু আছে, কতটুকু লাগবে, কত কি, ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে দেন বা একটা টিম তৈরি করেন, গেল। আপনি ডিমের পোল্ট্রি ফার্মগুলিতে যা দেখেন না যে ওখানে কী অবস্থা, যে ডিম উৎপাদনকারী এগুলির মধ্যে ওদেরকে আমার কথা হলো 2-1টা ধরে নিয়ে আসেন না, একদম ঢুকায় দেন না, কারণ এখন তো আপনার কাছে জনতা ওই ক্ষমতা দিয়ে দিচ্ছে। আপনি এত লোক যারা এগুলি করে, আমি কিন্তু সিন্ডিকেট মানি না, আমি এফবিসিসিতে ছিলাম তো ডাইরেক্টর, কারা করে সবাইকে চিনি এবং সবাই চিনে, এই মানে মিডিয়া বলেন, সবাই চিনে, কে কী করে না করে আমরা সব জানি। আমাদের প্রত্যেকটা সমিতির রিপ্রেজেন্টেটিভ আছে এফবিসিসিআইতে, কেমন, এবং সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় এদের লিস্ট আছে। তাহলে বাবা, বাণিজ্য মন্ত্রণালয় তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে। আর আপনি এই যে চাঁদাবাজি, ট্রাক, এগুলিতে আপনি বলছেন যে এখন নাই, বা ওই যে দোকানে পাট করতে যে এগুলোতে আগে চাঁদা নিত, এখন পুলিশ নেয় না, এই নেয় না, সেই নেয় না, তাইলে না নিলে আপনি এখন কমবে না কেন? এটা হলো আপনার তত্ত্বাবধানের অসুবিধা, আপনার কমিটমেন্টের অসুবিধা, আপনি যে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এটা অসুবিধা। আর আমাদের ভোক্তাদেরও আমি একটা কথা বলবো যে যা প্রয়োজন তাই কিনবেন, যা প্রয়োজন নাই তাই কিনবেন না। হ্যাঁ, অবশ্য যারা পারে না, এটা কথাও বলা ভুল, কারণ যারা পারে না তারা প্রয়োজন মতোই কিনে, কিন্তু যারা অনেক পারে তাদেরকে একটা বলবো, একটু মানবিক হন, অনেক কিছু কেনার তো দরকার নাই। আপনি প্রতিদিনের বাজার করেন বা প্রতি স্টক বন্ধ করেন, কারণ আপনার ফ্রিজের স্টক কিন্তু আবার আরেক জায়গায় গিয়ে স্টক করে, যেমন রমজানের সময় সমানে ছোলা বাদাম, মানে এই ছাড়া মনে হবে না। এটা তখন 17 কোটি লোক ছোলা কিনলে কোথায় যাবেন আপনি? 18 কোটি লোক ছোলা কিনলে। অস্ট্রেলিয়াতে আমাকে একবার বলেছিল, তোমাদের সব কি ঘোড়া, এত ছোলা কেন খাও তোমরা? তো আমার কথা হলো যে আমাদের নিজেদের আত্মশুদ্ধি তো আছেই, তার সাথে কিন্তু ওই যে যারা ওই ঠান্ডা ঘরগুলিতে বসে আছে না বিভিন্ন মন্ত্রণালয়ে, যারা এইসবের দায়িত্বে, তাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে মানে মানবিক হইতে হবে এবং তাদেরকেও ঠান্ডা ঘর থেকে বেরিয়ে দেখতে হবে। আমি আজকে একটা ছোট্ট করে কথা বলি, আমি একটা ইউটিউবে দেখছিলাম, মিঠাই একটা দোকানের ভেজাল জিনিস বের করছে। তো মিঠাই যারা বানায় তারা কিন্তু একটা বিশাল ব্র্যান্ড, বাংলাদেশের সবচেয়ে বড় খাদ্যদ্রব্য বানানো বা অন্যান্য জিনিসের বিশাল ব্র্যান্ড। এখন
এই যে ছেলেটাকে ওরা জরিমানা করছে, ও তো চাকরি করে ওইখানে, ও কি করবে? ওই ব্র্যান্ডের মালিককে তো চিনেন, ওর ধরে নিয়ে আসেন যে ও কেন এরকম করছে সেই কারণে। আমাদের কিন্তু আমরা মূলে হাত দিই না, আমরা ওই নিচের দিকে বাবা একটা কর্মচারীকে ধরে নিয়ে আসি। একটা আপনি জান না, ইলিশ এখন স্টক করছে, ইলিশের গোডাউনগুলিতে ধরেন যে স্টক করা লাগবে না, তুমি তো আবার এপ্রিলে গিয়ে ইলিশ ধরতে পারবা। আর সারা বছরই ধরে, কোনো না কোনো সময় ধরতেই থাকে। তো জান না ওইখানে এইগুলি দেখেন, লক্ষ্মীপুরে, চাঁদপুরে, যেখানে যেখানে ইলিশের স্টক গোডাউন আছে, এগুলিতে একটু ধর না, মানুষ একটু সিজনে ইলিশ খাক, একটু সিজনের মধ্যে ইলিশ খাক। আর এই জায়গায় যেমন আমার ছেলের একটা অর্গানাইজেশন ছিল জৈক অ্যাগ্রো, সরাসরি কৃষকের থেকে মাল কিনতো, কিনে সরাসরি ঢাকায় কারণ বাজারে আইনা সে বিক্রি করতো, এবং কৃষক কিন্তু দামটা পাইতো, প্লাস এরাও পাইতো, দাম হয়। কিন্তু আমাদের আজ পর্যন্ত কৃষি বিপণন বলে একটা সংস্থা আছে, কৃষি বিপণন বলে একটা অর্গানাইজেশন আছে, এখানে জয়েন্ট সেক্রেটারি হলো এটার হেড। আমি জানি না উনি কোনোদিন বাজারে গেছেন কিনা, যেই বদলি হোক না কেন, ওনাদের কোনো এই সম্বন্ধে কোনো ধারণা আছে কিনা যে রুটে কত দাম, কারণ বাজারে কত দাম, আমার সুপার মার্কেটে কত দাম, আমার বাজারে কত দাম। দেখেন কোথাও কোনো, আর সবচেয়ে বড় কথা সমন্বয়হীনতা। আপনি বাজার কমিটি করেন না, মানে সব শ্রেণীর লোক নিয়ে আপনি একটা বাজার কমিটি করেন না, ওই পলিটিক্যাল লোক বাদ দিয়ে। এখন তো আগে তো এগুলি পলিটিক্যাল হতো, কিন্তু এখন তো আপনি একটা বাজার কমিটি করে একটা উদাহরণ তৈরি করেন না। আমি তো আগেবারে বললাম যে কারণে এই বিপ্লবটা হলো, 99% যে কারণে এটাতে যোগ দিল, দ্রব্যমূল্যের অসম্ভব ঊর্ধ্বগতিতে চাপে তারা দিশেহারা হয়ে গেছিল, সেই কারণে। আমি এখনও কেন সে আপনার চালের দাম এত, এখনও আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথায় ঢুকে না। কিন্তু আমার কথা হলো, আপনি ওই ঠান্ডা ঘরে বসে ওইসব না করে আপনি মাঠে নামুন। আপনিও তো এই দেশের সন্তান নাকি, আপনিও তো সেই গ্রাসরুট থেকে উঠে আসা এক সন্তান। আপনি কি বুঝেন না? আপনাকে তো বুঝতে হবে যে আমি ঠান্ডা ঘরে বসে হবে না, আমাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নামতে হবে। আর যারা এই যে মানে সিন্ডিকেট বলেন বা যা কারসাজি বলেন যা করেন, এরা তো আমাদের দেশেরই, আমাদেরই, ঠিক আমরাই জানি এরা কারা, তা আমরা এদের ধরতে পারবো না কেন? আমাদের বাধাটা কোথায়? আমি আবারও বলবো, কঠোর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ব্যবস্থা ছাড়া, কঠোর ওই নম করে কিছু হবে না। কঠোর প্রশাসনিক ব্যবস্থা ছাড়া, আর সব কিছু কেমন জানি লাগামহীন হয়ে গেছে, কেউ কারো কথা শুনছে না। আচ্ছা, বাংলাদেশকে যে 250 কোটি মার্কিন বিলিয়ন ডলার একটা সাহায্য দেওয়ার বিষয়টি যখন এসেছে, তো ঋণ পেতে কিন্তু কিছু শর্ত দিয়েছে তারা। যেমন শর্তগুলি হচ্ছে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, এবং নতুন টাস্কফোর্সের অডিট ফার্মের কার্য বিবরণী বিশ্ব ব্যাংককে উপস্থাপন করার শর্ত দিয়েছে। এই সামগ্রিক বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, যে কোনো ঋণের শর্ত থাকে। এর আগে IMF যখন আমাদেরকে ঋণ দিল, IMF অনেকগুলো সংস্কারের কথা বলেছিল না, রিজার্ভের এটা ট্যাক্স কমানো, ভর্তুকি এটাতে কমানো, এটাতে কমানো। এখন এগুলো ঋণগুলো নেওয়ার সময় আমাদের নেগোসিয়েশন ক্যাপাসিটি কতটুকু, এগুলো করতে হবে। এবং যেগুলি প্রয়োজনীয়, যে শর্তগুলো আমাদের প্রয়োজনীয়, সেগুলো আমাদের করে রাখা ভালো। কারণ IMF-এর ওই প্রেসক্রিপশনে আমি শুধু তখন একটাই বলেছিলাম যে কৃষি ভর্তুকি তোলা যাবে না, কারণ এমন একটা সেক্টর, কৃষিতে কোনো কৃষিকে আপনাকে ভর্তুকি দিয়ে বাঁচায় রাখতে হবে। এখন কিন্তু কৃষকের ছেলে আর কৃষি করে না, ওই চ্যাপ্টারটা আমি পরে যাই। কিন্তু আমার কথা হলো যে এই যে 3-4টা যে শর্ত দিয়েছে, এগুলো আপনার কোনটা করলে আপনার দেশের ক্ষতি হবে না। আমার সবচেয়ে বড় কথা কি, আমার থাকতে হবে যে আমার দেশের ক্ষতি কোনটা দিয়ে হবে না, নিজের দেশের স্বার্থ। আমার কূটনীতি বলেন, আমার পররাষ্ট্রনীতি বলেন, আমার সব কিছু, আমার বিজনেস বলেন, আমার সব কিছুতে আমার দেখতে হবে আমার দেশের স্বার্থটা কি হয়েছে, আমি কোন ব্লকের কোন দিকে দিল না দিল ডাজন্ট ম্যাটার, আমার দেশটার উপকার হবে কিনা, আমার সাধারণ মানুষের উপকার হবে কিনা। এখন ঋণ দিলে আপনাকে শর্ত মেনে চলতেই হবে, এটা 1 টাকা ঋণ হোক আর 2 টাকা ঋণ হোক, তবে সেটাকে আপনার নেগোসিয়েশন ক্যাপাসিটি। আমাদের আরেকটা জিনিস দেখেছি, আমি অনেক আন্তর্জাতিক মিটিংগুলিতে যাই, যে দেখেছি যে আমাদের যে কর্তা ব্যক্তিরা, এদের নেগোসিয়েশন ক্যাপাসিটি খুব কম, পড়াশোনাটা খুব কম। আমাকে কেউ অন্যভাবে নিয়েন না, আমি যে খুব একটা পড়াশোনা করি তারা, কিন্তু আমি আমার সাবজেক্টটুকুতে
যেমন আমি একটা ক্লাইমেট চেঞ্জের নেগোসিয়েশন করতাম, আমি রাত দিন পড়ে চিন্তা করতাম যেটাতে আমি কিভাবে আমার শব্দ ঢুকাবো, আমার জায়গাটা আমি ঠিক রাখবো। সেরকম আমি অনেক নেগোসিয়েশন টেবিলে দেখেছি আমাদের কিন্তু কর্তা ব্যক্তিরা নেগোসিয়েশনে পারদর্শী না। এই পারদর্শীটাও এই যে যেটা আপনি বললেন একটা ক্যাপাসিটি বিল্ডিং, যেটা এটা কিন্তু করতে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ প্রচুর জরুরি হয়ে গেছে। আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি না। আমরা গত 50 বছরে আমরা কিন্তু 2-1 বার ছাড়া আমরা কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। আমরা ছোট দেশ হলেও কিন্তু রক্তে পাওয়া একটা দেশ, আমাদের কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমাদের কিন্তু এই নত জানু মানে নেগোসিয়েশন ক্যাপাসিটি নিয়ে আমাদের চলবে না। যত আপনি চোখে চোখ রাখবেন দেখবেন আপনার ক্ষমতা বেড়ে যাচ্ছে, এবং এই চোখে চোখ রাখার জন্য আপনাকে সেই ক্যাপাসিটি অর্জন করতে হবে, সেই সাথে জ্ঞানও বাড়াতে হবে। এবার একটু জানতে চাইবো যে পোশাক খাতে চলমান অস্থিরতা তো চলছে, আপনি কি দেখছেন দেখছেন পোশাক খাতের ভবিষ্যৎ কি? কারণ এত অস্থিরতার মধ্যে বায়ারদের অনেক বাতিল হয়ে যাচ্ছে, তো ভবিষ্যৎটা আসলে কি হচ্ছে? দেখুন, একটা কথা মনে রাখবেন, শ্রীলঙ্কায় যখন আনরেস্ট তৈরি হলো আজ থেকে 80 সালের দিকে তামিল বিদ্রোহীদের কারণে, সে কারণে কিন্তু পোশাকটা আমাদের দেশে চলে এসেছে। আমাদের দেশে মাঝখানে একটা অস্থিরতার কারণে কিন্তু ভিয়েতনামে পোশাক চলে গেছে। এখন আমাদের অনেক দেশ আছে যারা চায় আমাদের পোশাকটাকে মানে এই বাজারটা নিয়ে নিতে চায়। এখন এই বাজারটা আমরা কিন্তু খুব ভালো, আমাদের মানে ফরেন রেমিটেন্সের এই একটা জায়গা, যদি আমাদের অনেক টাকা ওনারা বাইরে রেখে দেন পোশাক শিল্পের মালিকেরা, তারপরে এটা আমাদের আর হলো আমাদের রেমিটেন্স মানে আমাদের যেই যোদ্ধারা। তো এখন এখানে যদি কোনো অস্থিরতা তৈরি হয়, এবং আমার এই অস্থিরতাগুলি মনে হচ্ছে কি জানেন, এগুলো সব মেড আর কি, মানে নিজেরা তৈরি করা। হ্যাঁ, এগুলো একটা পুরো একটা চক্রান্তের মধ্যে দিয়ে চলছে, আর পা দিচ্ছে আমাদের সাম্প্রতিক কিছু এইতে আপনি দেখতে পাচ্ছেন। আমি বলি রে বাবা, তোমরা যদি এগুলি করো তোমাদের মজুরি টুজুরি সব ঠিক আছে, এখানে ত্রিপাক্ষিক আলোচনা শুরু হওয়া দরকার। আমি আবার দেখলাম আমাদের সাথে বিজনেসম্যানরা তারা রাতারাতি তাদেরকে প্রধান উপদেষ্টা তারা অনেক অন্যায়ের সাথে জড়িত ছিল, তারপরে তাদেরকে রাতারাতি প্রধান উপদেষ্টা ডেকে অনেক তোষামত করে যাদের শাস্তি হওয়া উচিত ছিল শুধু এই পোশাক খাতকে রক্ষা করার জন্য, তাদেরকে প্রধান উপদেষ্টা অনেক তোষামত করলেন, করে টোরে বললেন যে এগুলো থামান। কিন্তু ওনারা একবার চিন্তা করে না যে আমরা এত টাকা বাইরে পাঠাচ্ছি, আর একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি, এই প্রতিষ্ঠানটা আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো। আমরা না হয় একটু ছাড়ই দিলাম, আমরা যেখানে 4টা মার্সিডিজ গাড়ি চালাই, না হয় 2টা চালালাম, কিন্তু দেশের এই সম্পদটা আমরা রক্ষা করি। আর এটা আমার মনে হয় ত্রিপাক্ষিক আলোচনা ছাড়া, আর বিদেশে কিন্তু একবার যদি আপনার বাজার হারান তাহলে কিন্তু ওই বাজারটা, আর আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের বাজার কিন্তু সরকার তৈরি করে দেয় না, সরকার হয়তো একটা পলিসি দেয়। এই বাজার কিন্তু এই পোশাক শিল্পের যা উদ্যোক্তারা তারা কিন্তু নিজেরাই কিন্তু এই বাজারগুলি তৈরি, কারণ আমরা এক্সপোর্ট করি, আমরা জানি যে আমাদের যে পণ্যের বাজারগুলো আমরা নিজেরা তৈরি করি, আমাদের একটুখানিও আমাদের দূতাবাসগুলি আমাদেরকে সাহায্য করে না, দূতাবাসে ঢুকতেই দেয় না। তো এই পোশাক শিল্পের বাজারগুলি তারা নিজেদের মানে নিজেরা তৈরি করেছে। এখন যে কয়টা পোশাক শিল্প, সবগুলো নয় কিন্তু, যে কয়টা পোশাক শিল্প কিছু রাজনৈতিক কারণ তো আছেই, যেমন তাদের রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কারণে এগুলো হয়েছে। তবে আমার একটা মনে হয় যে আস্তে এটা মানে আরেকটু প্রশাসনিক একটু তো বিশৃঙ্খল হয়েছে, আমার মনে হয় সবাই বুঝতে পারবে, একটু কমে যাবে, একটু কমে যাবে। কর্মসংস্থান সচিব তিনি বলেছেন কিন্তু যে এটা সরাসরি বলেছেন যে বাইরের ইন্ধন রয়েছে, সেটা অভিযুক্ত করেছেন পার্শ্ববর্তী দেশকে, এবং এটা বাংলাদেশে যেহেতু এটার বাজার মোটামুটি আমরা বলতে পারি ভুল না করে থাকি আমি, তাহলে দ্বিতীয় পোশাক খাতে, না এটা তো চায়নার পরেই আমরা দ্বিতীয়। তো আমরা এই অস্থিতিশীল পরিবেশটাকে স্থির করার জন্য আমাদের সবাইকে আর আমি তো ওই এলাকা আমার যে গবেষণাগার সেটা কিন্তু ওইতে সাভারে আর কি। তো আমি দেখেছি আমার আশেপাশে কয়েকটা আগুন দিতে, এখন কিন্তু আর দিচ্ছে না। তো একটা কথা কি, একটু মানে আমি আবারও বলবো যে আমাদের পলিসি লেভেলে প্রবলেম আছে, আর ব্যবসায়ীদের মধ্যে তো প্রবলেম আছেই। তারা হইলো কি, আরেকটা কথা আপনি মনে রাখবেন, কিছু কিছু ব্যবসায়ী করলো কি ওই আগের মানে অপকর্মগুলি ঢাকার জন্য, আমি অকপটে বলি, তারা কিন্তু এটা একটা হ্যাঁ আমাদের এই করছে ওই করছে, ওই করে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে নাকি কান্না কেনে টেনে এগুলো নিজেরাও কিন্তু তৈরি করতে পারে। হ্যাঁ না, আর হলো পাশের দেশের যেটা আমি শুনিনি আজকে বক্তব্যটা, এটা দেখেন, এটা তো একদম আপনি তো উনার যে পাশের দেশ সে তো তার দেশকে ভালোবাসবে, সে যতটা চাইবে বাজার দিতে। এখন আমি অন্য দ্বারা প্রভাবিত হব কেন?
আমি অন্যের দ্বারাই প্রভাবিত হব কেন? আপনার ব্যক্তিগত জীবনেও ধরেন, আপনি তো অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন, আপনি অন্যকে প্রভাবিত করবেন, তাই না? তো আমার পাশের দেশ প্রভাবিত করবে, এমনি তাদের সমস্ত উপরের লেভেলে কিন্তু ম্যানেজমেন্টে কিন্তু ওই পাশের দেশের লোক আর শ্রীলঙ্কার লোকেরা কাজ করে। তো সুতরাং এই অবস্থাটাও কিন্তু একটা দায়ী এগুলোর জন্য। ওরা অনেকে দেশ ছেড়ে চলে গেছে, ওরা অনেকে চাচ্ছে অস্থিরতা। এবং আপনি জানেন আমাদের এই অস্থিরতা এই গত 2-1 বছরে 52টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিনে ফেলা হয়েছে। জি জি আপা, আসলে আলোচনার বিষয় ব্যাপ্তি অনেক, সময় অনেক কম। আমরা এই বিষয় নিয়ে আবারও আলোচনা করবো। আজকের মতো আমাদের আয়োজন শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে একই দিনে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।